আবৃত্তি, এটা কি শুধুই শখ, নাকি আজকের দিনে এটিও হতে পারে একটি সফল পেশা? কণ্ঠ, উচ্চারণ, অনুভূতি আর শিল্প চর্চা, এই চারটিকে সঙ্গী করে কিভাবে গড়ে ওঠে একজন সফল আবৃত্তি শিল্পী, সেই পথ চলার গল্প, সংগ্রাম এবং নতুন প্রজন্মের জন্য বাস্তব ক্যারিয়ার গাইডেন্স নিয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সঙ্গে রয়েছেন দুই বাংলার সুপরিচিত শিল্পী, আবৃত্তি শিল্পী, এছাড়াও পলিটিক্যাল সায়েন্সের শিলিগুড়ি কলেজের অধ্যাপক এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণা অমিতাভ কাঞ্জিলাল। নমস্কার, স্বাগত। কেমন আছো স্যার? হ্যাঁ, ভালো ভালো। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, কারণ ভালো থাকাটা এখন জীবনের মৌলিক শর্ত হয়ে গেছে। আসলে চারপাশে এত দ্রুত ধাবমান সময়, মানুষের নিজস্ব বোধ, বিচার, এই সব কিছু নিয়ে সময় কাটানোর সময় সত্যি খুব কম। গভীরতা কমে আসছে মানুষের মধ্যে, সবটাই তাৎক্ষণিক। ফলে মানুষ সুখী, ব্যাপক অর্থেই সুখী, কিন্তু আমি ভালো থাকতে চাই। আর সেই জন্যই ভালো থাকার চেষ্টা করি, অন্তত আরেকটু বেশি সময় নিয়ে কোনো কিছুকে দেখে, আরেকটু বেশি সময় কোনো কিছুর সঙ্গে জড়িয়ে থেকে, আরেকটু বেশি সময় নিজেকে তার ভেতরে ন্যস্ত রেখে। এটা আমার অনেক দিনের অভ্যেস, তাই ভালো আছি। বেশ, এর আগের একটি সাক্ষাৎকারে তোমার সাথে তুমি করে কথা বলাতে একজন আপত্তি জানিয়েছিল, তো আমরা কি সেটা তুমি করব না আপনিতে কনভার্ট করব? আমার কোনোটাতেই অসুবিধা নেই, তার কারণ আমি বিশ্বাস করি যে মানবিক সম্পর্কের ক্ষেত্রে সম্বোধন কি যেটা হবে সেটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই হওয়া উচিত। যদি আমার সন্তানসম কেউ আমাকে তুমি বলে সম্বোধন করেন, আমি তাতে বিন্দুমাত্র দুঃখ পাই না। আবার এটাও বিশ্বাস করি না যে কেউ আমাকে আপনি বলে ডাকলেই বা সম্বোধন করলেই অনেকটা বেশি সম্মান দেখিয়ে ফেললেন। হ্যাঁ, এটা ঘটনা যে সম্বোধনের একটা ফর্মাল বা আনুষ্ঠানিক এবং ইনফর্মাল বা অনানুষ্ঠানিক ব্যাপার স্যাপার থেকে যায়, কিন্তু সত্যি সত্যি আমি বিশ্বাস করি যে আন্তরিকতাটাই শেষ কথা। সেইটা থাকলে যে কোনো সম্বোধনে আমাকে কেউ যদি শুধু অমিতাভই বলে, আমার তাতেও কোনো আপত্তি নেই। কারণ রবীন্দ্রনাথকেও তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরই বলি, পুরো নাম ধরেই তাকে ডাকি। কখনো রবীন্দ্রনাথ বাবু বা রবীন্দ্রনাথ দা বা রবীন্দ্রনাথ মহাশয়, এই সব তো বলি না। একদম, তো আন্তরিকভাবে আমার তুমি আসে, তাই কিছু মনে করবেন না আপনারা, আমরা সেটা দিয়েই শুরু করছি। তো স্যার, কবে থেকে তোমার এই আবৃত্তির শুরু এবং কেন? এই কথাগুলো আসলে বেশ কয়েকবার বলা হলো অনলাইন অনুষ্ঠানে, করোনা পর্বে যখন সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার বৃত্তটা বড় হচ্ছিল, অনেকেই আগ্রহ প্রকাশ করছিলেন। তো সে সময় বহুবার বলেছি, আমার জন্ম এবং বড় হওয়া বিধান রোডে। তখন রেল কোয়ার্টার ছিল বেশ কয়েকটা, এখন যেটা ফোসিন গেট, সেই ফোসিন গেটের ঠিক উল্টো দিকে। এখন তো একটা মৃত মার্কেটের কঙ্কাল দাঁড়িয়ে আছে ওখানে। ওখানে বেশ কিছু রেল কোয়ার্টার ছিল। আমার বাবা রেলে চাকরি করতেন এবং আমার জেঠুও তাই। কাকুরা দুজনই ব্যাংকে ছিলেন। আমাদের যৌথ পরিবারেই বড় হওয়া, এবং সেই যৌথ পরিবারে আমাদের ওই রেল কলোনিতে, ওই রেল কোয়ার্টারগুলোর মানুষজনের ভেতরে একটা অসাধারণ পারিবারিক ঐক্য ছিল। মানে এ বাড়ির কিছু রান্না হলে ও বাড়িতে পৌঁছে যেত, ও বাড়িতে উপাসনা হলে এ বাড়ির সকলের ডাক পড়তো, এই সমস্ত কিছু ছিল। তো ফলে পাড়াতে 25শে বৈশাখ উদযাপন করা এটা একটা আবশ্যিক, মানে কি বলবো, জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। ওই রেল কোয়ার্টারের বারান্দায় মায়েদের শাড়ি দিয়ে পর্দা টাঙিয়ে স্টেজ বানিয়ে সবচেয়ে প্রবীণ মানুষটিকে সভাপতি করে ভারী চমৎকার অনুষ্ঠান হতো। সে আমাদের শৈশবের শিলিগুড়ি, এমন পাড়াতে পাড়াতেই এই চর্চা ছিল, এ আমরা জানি। তো সেভাবেই শুরু। এবং আমার যতদূর মনে পড়ে, আমার ঠিক পাশের, আমাদের পাশের রেল কোয়ার্টারেই যারা থাকতেন, তারাই আঙুল ধরে একদিন মঞ্চে দাঁড় করিয়ে আবৃত্তি করতে এগিয়ে দিয়েছিলেন। এবং প্রথম যে কবিতাটি তারা শিখিয়ে পড়িয়ে তৈরি করে নিয়েছিলেন সেটি ছিল রবি ঠাকুরের সমব্যথী কবিতা। আচ্ছা। তো সেই কবিতাটি বলবার পর আমার পাড়ারই আরেকটি কোয়ার্টার থেকে নিঃসন্তান দম্পতি ছিলেন ওরা, আমরা জেঠু বলেই ডাকতাম, জেঠু আর মামুনি বলতাম ওদেরকে। তিনি আমাকে পরদিন সুকুমার রায়ের আবোল তাবোল বইটি উপহার দেন, তিনি আমার আবৃত্তি শুনে খুশি হয়েছিলেন বলে। তো এইটে একেবারেই অঙ্কুরোদ্গমের গল্প। তারপর 1984 সাল নাগাদ শহর শিলিগুড়িতে শতফুল আবৃত্তি একাডেমি, শতফুল একাডেমির সূত্রপাত হয় শ্রদ্ধেয় নীতিশ বিশ্বাস
তার নেতৃত্বে, এবং সেই সময় শহর শিলিগুড়ির বিশিষ্ট বাচনিক শিল্পীরা, এখন এই কথাটা খুব চলছে, সেই যুগের প্রেক্ষিতে এদেরকে বাচনিক শিল্পী না বলে প্রাজ্ঞ মানুষ বলাই ভালো। শ্রদ্ধেয় ল্যাগলি রায়, শ্রদ্ধেয় স্বপন চক্রবর্তী, শ্রদ্ধেয় সঞ্জয় দত্ত, শ্রদ্ধেয় অলিন বাগচি, এরা প্রত্যেকেই গত হয়েছেন এখন, আর আমাদের মাঝখানে নেই, আমরা তাদেরকে আর কখনো ফিরেও পাবো না। তো এরা সকলে প্রশিক্ষণ দিতেন। সেই বয়েজ হাই স্কুলের প্রাইমারি সেকশন যেটা, সেইখানে ক্লাসগুলো হতো শনিবার করে। তো ওই ঠাকুমা হাত ধরে ধরে নিয়ে যেতেন এবং সেইখানে উনিও অপেক্ষা করতেন ক্লাস শেষ হওয়া পর্যন্ত। তো সেইখানেই শতফুলে চর্চা করেছি। তারপর শতফুল একাডেমি যখন বন্ধ হয়ে গেল, মানে নীতিশ বিশ্বাস এখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় চলে গেলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সংস্থাটা স্তিমিত হয়ে পড়ে। এই স্তিমিত হয়ে যাওয়ার পর আর আমার সেভাবে আবৃত্তি চর্চা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠনের সঙ্গে থেকে বা কারোর পায়ের কাছে বসে যেভাবে শেখা হয় আবৃত্তি, সেটা শেখা হয়নি। বরং যেটা ছিল সেটা হচ্ছে ওই যে বললাম, কিছু উৎসাহী মানুষ যারা আমার সেই সময় কবিতা শুনে বিভিন্ন প্রতিযোগিতায় যে পুরস্কারগুলো পেতাম বা তারা প্রোৎসাহন দিতেন, তাদের কারণেই বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে বা যেখানে বন্ধু বান্ধবদের বাড়িতে বা মাস্টারমশাইদের কাছ থেকে যে বইপত্রগুলো পেতাম তার থেকে কবিতা পড়তাম, এবং যে কবিতাটা আমার পড়ে ভালো লাগতো ওই বয়সে ওই বোধে যেগুলো ভালো লাগতো, আমার মনে হতো এটা বলা যায় কোথাও, সেইগুলো সংগ্রহ করে রাখতাম ডায়েরিতে। এবং আমার এরকম প্রায় 10-12খানা ডায়েরি ছিল, যার ভেতরে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন মানুষজনের দেওয়া কবিতা, যারা শুনতে চেয়েছেন আমার কাছ থেকে, এমন সমস্ত কবিতা সংকলিত করে প্রায় 8-10খানা ডায়েরি ছিল। ঘটনাচক্রে যখন আমরা রেল কোয়ার্টার ছেড়ে দিলাম, বাবা রিটায়ার করে গেলেন, জেঠিও রিটায়ার করে গেলেন, আমরা স্থানান্তরিত হলাম, সেই সময় ঘটনাচক্রে সেই সমস্ত ডায়েরিগুলো আমার হাতছাড়া হয়ে যায়। কিন্তু সেটা স্মৃতির একটা অংশ, কিন্তু কবিতার সঙ্গে ওই যে যোগাযোগটা গড়ে উঠেছিল, সেই পরে আর ওই সংগ্রহেরটারও দরকার হতো না, মানে লিখে রাখারও দরকার হতো না, অধিকাংশ ক্ষেত্রেই সেটা স্মৃতিধার্য হয়ে যেত। তাই কবিতার সঙ্গে নিরন্তর কবিতা পড়েছি বিভিন্ন সময়, সেই সময়কার সমসাময়িক কবিদের কবিতা প্রচুর পড়েছি, যেই কবিতাগুলো আমাদের পূর্বজনেরা আমাদেরকে বলতেন এইটা পড়া উচিত, এইটা প্র্যাকটিস করা উচিত, সেগুলো করেছি। মিত্র সম্মিলনী একটা অন্যতম শক্ত ঘাঁটি আশ্রয় ছিল আমাদের জন্য। আমরা মিত্র সম্মিলনীর প্রতিযোগিতার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম। সেইখানে শ্রদ্ধেয় নারায়ণ মিত্র, আমাদের নানু জেঠু, তারপর লোকনাথ চট্টোপাধ্যায়, লঘু ডাক্তার বলতেন সকলে থাকে, তারপর আরও অনেক বিশিষ্ট মানুষেরা সেখানে আবৃত্তির প্রতিযোগিতার বিচারক হতেন, এবং চুলচেরা মানে প্রতিযোগিতার বিচার ছিল সেসব। তো সেখানে শিশু বিভাগ, কিশোর কিশোরী বিভাগ, বালক বালিকা বিভাগ করতে করতে উন্মুক্ত বিভাগ পর্যন্ত সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, এবং বিভিন্ন সময় সেরা পুরস্কারগুলোই পেয়েছি। একটা বিষয় অর্জন করেছিলাম এদের প্রত্যেকের স্নেহে, এদের প্রত্যেকের ভালোবাসায়, সেটা হচ্ছে যে জায়গাটাতে আমার বোধের ঘাটতি থাকতো বা বুঝবার অসুবিধে থাকতো, দেখতাম প্রতিযোগিতা শেষ হয়ে যাবার পর বিচারকদের মধ্যে থেকে কেউ একজন, কখনো সেটা ল্যাডলি কাকু, কখনো সেটা সঞ্জয় কাকু, কখনো সেটা স্বপন কাকু, অথবা নানু জেঠু নিজে, তারা মাইক ধরে আলোচনা করতেন কোন পারফর্মারের পারফরমেন্সে কোন জায়গাটাতে তাদের ঘাটতি বলে মনে হয়েছে এবং সেটা কিভাবে সেখান থেকে উত্তরণ ঘটানো যেতে পারে। এই পরামর্শগুলো ছিল আমার জন্য একটা মস্ত বড় স্কুলিং। এমন হয়েছে কোনো কবিতা একেবারেই শুরু থেকে শেষ অবধি কিছুই প্রায় ধরা যাচ্ছে না, কিন্তু সেটা আবৃত্তি করতে হবে, কোনো একটি প্রতিযোগিতায় বাছাই করা হয়েছে সেই কবিতা। যেমন আমার এখনো মনে পড়ে, যখন আমি তখন বোধহয় কিশোর কিশোরী বিভাগেই অংশগ্রহণ করি মিত্র সম্মিলনীতে, সে বছর কবিতা দেওয়া হলো বক্সা দুর্গস্থ রাজবন্দীদের প্রতি বলে একটি কবিতা, রবীন্দ্রনাথের অপ্রচলিত একটি কবিতা। নিশীথেরে লজ্জা দিল দিয়ে কবিতাটা শুরু হয়। আমার এখনো মনে আছে প্রথম পংক্তিটা, পুরোটা বলতে পারবো না, কিন্তু বেশ জটিল ছিল সেই কবিতাটি। মূলত আমাদের এই বক্সা ফোর্টে একটা ব্রিটিশ জেলখানা ছিল, সেখানে রাজবন্দীরা ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অনশন করছিলেন। রবীন্দ্রনাথ তাদেরকে প্রেরণাদায়ক একটি বার্তা লিখে পাঠান, এবং সেই ঘটনা, সেই যে প্রেরণাদায়ক চিঠিটি, সেটিকেও পরে রবীন্দ্রনাথ একটি কবিতার আকার দেন, সেটিই ছিল। এবং সেটা মানে প্রচলিত রবীন্দ্র কবিতার ছাঁচের থেকে অনেকটাই আলাদা।
এটা বুঝতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এবং আমার মনে আছে যে খুব সকালবেলায় উঠে ঘুরতে ঘুরতে এই কাছারি রোডের কোয়ার্টারে, তখন ল্যাডলি কাকু থাকতেন, ওর বাড়িতে চলে গেছি আচ্ছা, আলোচনা শোনার জন্য যে এই কবিতাটা কি এবং কেন কেন লেখা হয়েছে, বা এই কবিতার ভেতরকার অন্তর্নিহিত মানে বিষয়গুলো কি, আর এর ভেতরে কি কোনো ছন্দ আছে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন, উপমাগুলো ভেঙে ভেঙে বলে দিলেন, শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা হলো। সব কিছু হওয়ার পর তারপর প্রতিযোগিতায় যখন আবৃত্তি করলাম, সেই অনুষ্ঠানটা ছিল একমাত্র আমার জীবনের অনুষ্ঠান যে অনুষ্ঠানে মিত্র সম্মেলনীতে প্রতিযোগিতার পরে কোনো বিচারক কোনো মন্তব্য করলেন না। মানে কেউ কিছু বললেন না যে কেন, মানে কার কোথায় কি ঘাটতি থেকেছে। ল্যাডলি কাকু ওই বিভাগে বিচারক ছিলেন না, তো বাকিরা কেউ কোনো আলোচনা করলেন না। এবার যথারীতি পুরস্কার বিতরণী হয়ে গেছে। এবার যারা প্রথম হবেন তারা আবৃত্তি করবেন, আবার মঞ্চে উঠে আবার আবৃত্তিটি করেছি। করার পরে তখন নেমে এসেছি যখন, এইবার যারা সেদিন বিচারক ছিলেন, আজকে তারা দর্শক আসনে, তারা আমাকে প্রথম প্রশ্ন করলেন, তোকে এটা শেখালো কে এই কবিতাটা? তো আমি তখন পুরো ঘটনাটা খুলে বলি। তো তখন ওরা মাথায় হাত রেখে বললেন যে খুব ভালো তুলেছিস, খুব ভালো তুলেছিস। আসলে ল্যাডলি কাকুর গলাটা খুব পাতলা, ফিনফিনে ছিল। ল্যাডলি কাকুর ছেলে রম্যদা আমাদের থেকে সিনিয়র ছিলেন, রম্যদা আবৃত্তি করতেন, কিন্তু রম্যদাও ওই সময় বসে শুনছিলেন যখন আমরা শিখছিলাম ল্যাডলি কাকুর কাছে কবিতাটা। এই কিছুদিন আগেই ল্যাডলি কাকু চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে। তো এই কথাগুলো এই কারণেই বলা যায়, আমার কোনো তারপর আর কোনো স্থায়ী কারো কাছে প্রশিক্ষণ নেওয়া হয়নি। যে যখন যেমন দরকার হয়েছে বা প্রয়োজন বোধ করেছি, যার কাছে গিয়ে হাত পেতেছি, তিনি আমাকে কবিতা নিয়ে সাহায্য করেছেন। কল্লোলদার বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে লেনিনকে নিয়ে একটি কবিতা ছিল, তুষারে আগুন জ্বালে লেনিন, সেই কবিতাটি শিখবার জন্য দীর্ঘ সময় বসে থেকেছি আমি এবং আমারই আরেক সতীর্থ অমিতাভ ঘোষ। আমরা দুজনে গিয়ে বসে থাকতাম, কল্লোলদা ওটা বুঝিয়ে বুঝিয়ে তুলিয়ে দিত। তেমনই কোনো কবিতা শিখবার জন্য কখনো সঞ্জয় কাকুর বাড়ি চলে গেছি। ফলে আমার কোনো মানে বাঁধা একটি কোনো স্কুল নেই। আমার ভেতরে বহু মানুষের বহু কবিতা নিয়ে, আবৃত্তি নিয়ে বহু ভাবনা আমার ভেতরে খুব ছোটবেলা থেকে স্তরে স্তরে পলির মতো জমেছে। আমি সব সময় বলি আমি একটা সংকলিত মানুষ। আমার ভেতরে বহু মানুষের অবদান মিলেমিশে একাকার হয়ে আছে। আমি একক গড়ে উঠিনি। আমার তৈরি হওয়ার পেছনে বহু মানুষের স্নেহ, বহু মানুষের ভালোবাসা, এইগুলো সবটা মিলেমিশে একাকার হয়ে আছে। ফলে আমার আবৃত্তির সূচনা পর্বটা এই সমস্ত অভিভাবকদেরকে আমরা মাথার উপরে পেয়েছিলাম, এবং অস্বীকার করার কোনো জায়গা নেই, বরং অত্যন্ত গৌরবের সঙ্গে আজকে বলি, এদের আমরা ভয় পেতাম, এদের অনুশাসনকে ভয় পেতাম। মানে কোনো একটি অনুষ্ঠানে একটি শব্দের যদি উচ্চারণে কোনো জায়গায় ত্রুটি ঘটতো, মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে এত ধমক খেয়েছি, এত বকা খেয়েছি, মাথা নিচু করে কখনো কখনো তো চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসতো। মানে ওরা প্রত্যাশাই করতে পারতেন না যে ভালো পারফর্মাররা এরকম কাঁচা ভুল করে আসবে। ফলে আজকের তারিখে, যাই হোক তুলনা করব না, আজকাল তো বাচ্চাদেরকে মানে বকা দেওয়াটাও একটা বড় আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে। তো ফলে সমস্যাটা ওইখানেই যে আমরা কিন্তু তখন এই যে ছেনি বাটালির আঘাত খেয়ে খেয়ে, বকা খেয়ে খেয়ে শিখেছি না, এই যে যতবার বকা খেয়েছি মনটা নরম হয়ে গেছে, সেই নরম মাটিতে ওরা যে বীজটা বুনে দিয়েছেন সেই বীজ কিন্তু ফলবান হয়েছে। আর যদি সত্যি সত্যি মানে মনে নিজের ভেতরে একটা গুমর থাকতো, অহংকার থাকতো যে আমি অনেক কিছু শিখে গেছি, আমি বড় হয়ে গেছি, আমি তো হেভি পারফর্মার, তাহলে বোধহয় ওরা ওই ছেনি হাতুড়ির আঘাত করে কেটে মূর্তিটা বানাতে পারতেন না, বরং ওই যন্ত্রপাতিগুলো ভেঙে যেত, পাথরটার কোনো বিকার ঘটতো না। তো ফলে আমার শেখার সূচনা থেকে এ পর্যন্ত যতটুকু জার্নি আমার, তার প্রতিটা স্তরে, তারপর তো একটা সময় হয়ে গেল ধরো মানে এইভাবে আর হাতে ধরে শেখানোর কেউ থাকলেন না, তখন কিন্তু মানে ওই কানে শোনা এইটাই হলো আমার কাছে সবচেয়ে বড় ট্রেনিং। বিভিন্ন মানুষের কবিতা শুনছি, কিন্তু আমি কোনোদিন ক্যাসেট শুনতাম না, ক্যাসেটে আবৃত্তি শুনতাম না, সিডিতে আবৃত্তি শুনতাম না, মানে যেটা স্ট্যাটিক, আমি স্ট্যাটিক পারফরমেন্স কোনোদিন প্রেফার করি না শোনার ক্ষেত্রে। আজকেও আমি যখন যারা আমার কাছে পরামর্শ চাই, আমি তাদেরকে বলি যা একবার রেকর্ড বন্দি হয়ে গেছে সেইটাকে বারবার শুনো না, কারণ একটি কবিতা একজন আবৃত্তিকার
জীবন্ত পারফর্ম যখন করেন তখন তিনি প্রত্যেকবার একটা নতুন রচনা করেন। একদম। এই রচনাটার কাছে যাও, এই রচনাটার মুহূর্তটাকে দেখো। এমন হয়েছে কোনো আবৃত্তিকার পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান আছে, তাকে আবৃত্তি করতে হবে, তিনি পৌঁছেছেন একটু আগে বাবাকে মুখাগ্নি করে। তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ যখন বলছেন, আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, একটা প্রবল আনন্দময় কবিতা ধরা যাক, তিনি যখন বলছেন তার মনের ভেতরে তার বাবার মুখাগ্নি করার স্মৃতিটা তখনও আছে। ওই মুহূর্তের সৃজন, ওই মুহূর্তের রচনা, তার যে মাধুরী, তার যে গভীরতা, তার যে আকুতি, সেইটে তিনি তার পরের দিন কিন্তু একই রকম ভাবে তৈরি করতে পারবেন না। যে কোনো পারফর্মিং আর্টের ক্ষেত্রে এটা প্রথম শর্ত। সুতরাং পারফর্মিং আর্ট যদি রেকর্ডেড হয়ে যায়, সেই রেকর্ডটা স্ট্যান্ডার্ড হলো কিনা, মান্য মাত্রায় পৌঁছলো কিনা, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ তর্ক, তেমনি সেইটাকে মান্য ধরে নিয়ে যারা চর্চা করেন তারা অনুকরণের একটা ফাঁদে পড়ে যান। আমি মানে অত্যন্ত জোর দিয়ে বলতে পারি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, আমি দুই বাংলা মিলিয়ে বলছি, আমি মৌলিক ভাবনা চিন্তা সম্পন্ন আবৃত্তিকার খুব কম পেয়েছি। অধিকাংশই অনুকরণ, তার অনুকরণ, এবং তার চেয়েও বড় কথা, এই অনুকরণের ভেতরে প্রচুর বিভ্রান্তি। তার কারণ হচ্ছে ওই স্বপর্যা যাকে বলে, সেই স্বপর্যা ব্যাপারটা তাদের নেই। এবং এইটার কোনো মানে এ বড় খেদের কথা। এখন বুড়ো হয়ে গেছি, মাথার চুল পাকছে, বয়স হয়ে যাচ্ছে, কতদিন থাকবো জানি না, কিন্তু আবৃত্তির জন্য কিছু একটা স্থায়ী কাজ করে রেখে যেতে চাই, এই আকাঙ্ক্ষা থেকেই এই সময়টাকে যখন দেখি, মানে কাজটা যে রেখে যাব তারপর কে ক্যারি করবে, বা যেটা থাকবে সেটা দিয়ে আদৌ পরবর্তী প্রজন্ম তাতে আগ্রহ দেখাবে কিনা, এই সমস্ত যখন ভাবি, তখন সত্যি সত্যি খুঁজে বেড়াই আমার চারপাশে যে মৌলিক কবিতা নিয়ে মৌলিকভাবে কিছু ভাবছে, আবৃত্তি নিয়ে মৌলিকভাবে কিছু ভাবছে, এমন কজনকে পেলাম, কজনকে তৈরি করা গেল, কজন উঠে এলো নিজে থেকে, কজনের সেই চৈতন্যের নির্মাণ হলো যে একটি কবিতাকে আবৃত্তি করবার জন্য যে মেধার পরিশ্রমটা করতে হয়, যে চিন্তার পরিশ্রমটা করতে হয়, সেইটুকু করবার জন্য নিঃস্বার্থভাবে যুক্ত থাকবে এমন কটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, হাতে গুনে দেখেছি, খুব কম। এবং স্বাভাবিকভাবেই এই শিল্পের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে তো দুশ্চিন্তায় থাকি, কিন্তু তাই বলে তো নিজের দায় এড়াতে পারি না। ফলে ওই বললাম, চেষ্টা তো করেই যেতে হবে শেষ দিন পর্যন্ত। একদম। এখনকার দিনে এই আবৃত্তিকে কি পুরোপুরি পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা যায়? কারণ আবৃত্তি করে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ বাস্তবে ঠিক কতটা সম্ভব? সম্ভব নয়। সহজ কথা সহজভাবে বলা দরকার, সম্ভব নয়। তার কারণ হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, পেশার জন্য দরকার 4 রকমের স্কিল। পেশার জন্য যে 4 রকমের স্কিল দরকার হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে লাইফ স্কিল, তার দ্বিতীয়টা হচ্ছে গিয়ে টেকনোলজিক্যাল স্কিল, তৃতীয়টা হচ্ছে বিজনেস স্কিল, এবং 4 নম্বরে আসে সফট স্কিল। আচ্ছা, লাইফ স্কিল কি? লাইফ স্কিল হচ্ছে যে পেশাতেই যাই না কেন, আমাকে কিছু জীবন নিজেকে বাঁচানোর কিছু পদ্ধতি জেনে রাখতে হবে। ধরা যাক সাঁতার শেখা, ধরা যাক সাইকেল চালানো, ধরা যাক মোটর বাইক বা কার ড্রাইভ করতে পারা, ধরা যাক কি বলবো ইলেকট্রিকের কাজ জানা। আমি যে পেশাতে যাই না কেন, এই স্কিলগুলো আমার দরকার হবে। দিস ইজ লাইফ স্কিল, এগুলো আবশ্যিকভাবে দরকার। দ্বিতীয়ত আমার যে স্কিলটা দরকার সেটা হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল, অর্থাৎ কিনা যখন সময়ের সঙ্গে সঙ্গে যে প্রযুক্তি উদ্বর্তিত হচ্ছে, পাল্টে যাচ্ছে, সেই প্রযুক্তির ভাষাকে শেখা, সেই প্রযুক্তির ভাষার সঙ্গে নিজেকে রপ্ত করা, সেই প্রযুক্তিকে আত্মস্থ করা এবং প্রয়োগ করতে পারার দক্ষতাকে অর্জন করা। তৃতীয়ত দরকার হচ্ছে আমার বিজনেস স্কিল, অর্থাৎ আমি যে কাজটা করতে এসেছি, যে পেশায় এসেছি, সেই পেশাকে ব্যাপকতর মানুষের কাছে এমনভাবে পৌঁছে দেওয়া যে তাদের কাছে ওটা গ্রহণযোগ্য এবং ক্রয়যোগ্য মনে হবে। তারা কিছু তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে ওটা কিনে নিতে চাইবেন, এতটাই ভালো লাগা তৈরি করবে তাদের মধ্যে ওটা। ধরা যাক একজন শিল্পী একটি পাথরের মূর্তি গড়ছেন, ছেনি বাটালি দিয়ে পাথরের মূর্তি গড়ছেন, যখন সেটা একটা সত্যি সত্যি অ্যাস্থেটিক বা নান্দনিক চেহারা নেবে, শিল্পের চেহারা নেবে, আপনি তখনই সেটা নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে কিনে নিয়ে ঘরে সাজাবেন। শখের জন্যই সাজাবেন, কিন্তু সাজাবেন। অর্থাৎ কিনা সে তার শিল্পটাকে
এমন একটা স্তরে নিয়ে গেল যে স্তরে গেলে ওর সেই শিল্পটা কিছু মানুষ অর্থ দিয়েও কিনে নিতে চাইছে, শুধু দেখে তারিফ করে চলে যাচ্ছে না। ফলে এটাকে আমি বিজনেস স্কিল বলছি, আমি বাণিজ্যিকীকরণের কথা বলছি না। আমি বলছি শিল্পকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যেটা মানে আমি আমার পেশা দিয়ে যা তৈরি করব তাকে এমন একটা স্তরে নিয়ে যাওয়া যেটা যেই দেখবে তার মনে হবে আহা, এটা আমার কাছে নেই কেন, আমি কি এটা সংগ্রহ করতে পারি না, এই সংগ্রহের প্রবণতা তৈরি করে দেবে তাদের মধ্যে। এইটা আমি বলছি বিজনেস স্কিল। এবং তারপর আসে সফট স্কিল, সুন্দর করে কথা বলতে পারা, গুছিয়ে নিজের প্রশ্ন উত্থাপন করতে পারা, কোনো কিছুর ব্যাখ্যা চাইলে সেটা সুন্দরভাবে যুক্তিযুক্তভাবে স্টেপ ওয়াইজ সিস্টেমেটিক্যালি বুঝিয়ে বলবার ক্ষমতা, এগুলো সব সফট স্কিলের মধ্যে যায়। আবৃত্তি বা পারফর্মিং আর্টের বেশিরভাগটাই এই সফট স্কিলের অংশ। সুতরাং সফট স্কিল একা পেশা হয়ে উঠবে এটা খুব মানে লড়াইয়ের কাজ। লড়াইয়ের কাজ কিভাবে? ধরা যাক সঞ্চালনা, অনুষ্ঠান সঞ্চালনা কিংবা ধারা বিবরণী দেওয়া, এই যাবতীয় যে পেশাগুলো আছে, এই যাবতীয় যে কাজগুলো রয়েছে, এখনো কি এগুলো পেশা হয়ে উঠেছে আমাদের দেশে? একজন ধরা যাক মিডিয়া হাউসে তুমি সঞ্চালনার কাজ করো, একটা মাসোহারা পাও, এটা একটা দিক। তুমি একটা অনুষ্ঠান মঞ্চে গিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করে কি পাও? কখনো পেয়েছো? যদি কাউকে আমি বলি যে আমি এই অনুষ্ঠান সঞ্চালনা করব, আমি 4 ঘন্টা তো এখানে থাকতে হবে, আমাকে সময় দিতে হবে, আউটপুট আমাকে দিতে হবে, এবং দ্যাট টু আপনারা চাইবেন সুন্দর ভাষায় চমৎকার সাজানো গোছানো একটি অনুষ্ঠান আমি সঞ্চালনা করব, অতএব আমার এই 4 ঘন্টার দাম হচ্ছে আপনি আমাকে এত টাকা দেবেন। কি বলবে তারা? আপনি আসুন ভাই, আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি, পাড়ার অমুক ঝুমকি বৌদি তৈরি হয়ে আছে সেজে গুজে। তো ফলে মানুষের ভেতরে তারা মনেই করে না যে এই সঞ্চালনার ব্যাপারটাকে পয়সা দিয়েও ডিসপ্লে করানো যেতে পারে। তেমন মানুষকে দিয়ে, যোগ্য মানুষের কথাই বলছি। আর যোগ্য মানুষের এই দাবি তুললেই পেছনে এত অযোগ্য মানুষেরা দাঁড়াচ্ছে, ওকে সরাবেন, আমি করে দিচ্ছি বিনা পয়সায়। কারণ তাদের মঞ্চে অবতারণাটাই শেষ কথা, আত্মপ্রচারটাকেই তারা মুখ্য বলে মনে করেন। ফলে আবার ধরো খেলার ধারাভাষ্য দেবে বা কোনো সাংবাদিক হিসেবে কোনো ঘটনার ধারাভাষ্য দেবে, তার জন্য যে ভাষাগত তৎপরতা, বাক্য গঠনের যাকে আমরা বলি ফ্লুয়েন্সি, একটা নির্ধারিত গতিতে অনবরত কথা বলে যাওয়া, পুনরাবৃত্তি না করা, আবার বিশেষ বিশেষ প্রয়োজনীয় তথ্যকে পুনরাবৃত্তি করে দর্শকের মগজে ঢুকিয়ে দেওয়া, যেটাকে ওই হাইপোডার্মিক সিরিঞ্জের মতো করে মগজে ঢুকিয়ে দেওয়ার যে থিওরি আছে আমাদের কমিউনিকেশনের, হাইপোডার্মিক নিডল থিওরি, তার মতো করে ওই সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্যটাকে বারবার রিপিট করা, কিন্তু সেটা যাতে আবার মনোটনি বা বিরক্তি তৈরি না করে তার পরিমাণকে বোঝা, নির্ভুল উচ্চারণে কথা বলা, এবং তোমার এই গোটা যেটুকু সময় ধরে ঘটনাটার ধারাভাষ্য দিচ্ছেন একজন সাংবাদিক, সেইটুকু সময়ের ভেতরে তার নিষ্পৃহতা, অর্থাৎ ঘটনার সঙ্গে তিনি জড়িয়ে পড়ছেন কিনা আবেগের সঙ্গে, তখন তার বাছাই গোলমাল হয়ে যাবে। তিনি হয়তো এমন কারোর কাছ থেকে একটা ইন্টারভিউ নিয়ে নেবেন যেটা আদপেই হয়তো ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তো ফলে এগুলো অনেক ব্যাপার থাকে। এই দক্ষতাগুলো অর্জন ব্যতি রেখে, মানে এই দক্ষতাগুলোর ভিত্তিতেই তুমি একজন সাংবাদিক হতে পারো, ধারাভাষ্যকার হতে পারো। কিন্তু আবৃত্তি শিখেছো বলে তোমাকে কেউ সাংবাদিক করে নেবে না, আবৃত্তি শিখেছো বলে তোমাকে কেউ ধারাভাষ্যকার করে নেবে না। কিন্তু তুমি ইনফরমেশন জেনারেট করতে জানো কিনা তার ভিত্তিতে তোমার চাকরিটা হবে। সুতরাং আবৃত্তি শেখাটা তোমার এই পেশাটাকে সুবিধে দেবে, অ্যাডেড ধরা হবে। আমাদের সময় বলা হতো কো কারিকুলার অ্যাক্টিভিটি, এই কো কারিকুলার বলে ধরা হবে এই সফট স্কিলকে, কিন্তু এটা এসেন্সিয়াল স্কিলের মধ্যে এখনো পর্যন্ত পড়ে না। ফলে আবৃত্তি পেশা হিসেবে এখনো পর্যন্ত মান্য নয়। হ্যাঁ, প্রশ্ন আসবে, ব্রততী বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠান করে এত বিপুল অর্থরাশি নেন, অমুক বাবু অনুষ্ঠান করে এত বিপুল অর্থরাশি নেন, তো তারা তো নিতে পেরেছেন। প্রশ্নটা হচ্ছে যে ব্রততী বন্দ্যোপাধ্যায় যিনি আজ থেকে 30 বছর আগে সাহস করে একক একটি অনুষ্ঠান করেছিলেন রবীন্দ্র সদনে, 3 ঘন্টার শুধু আবৃত্তির অনুষ্ঠান, সাহস করেছিলেন। আবৃত্তিকে নিয়ে তার আগে সৌম্য মিত্র, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, উর্মিমালা বসু, জগন্নাথ বসু আর অনেকেই তারা কলকাতার বিভিন্ন মঞ্চে আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠান করেছেন, কিছু টাকা পয়সা পেয়েছেন বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানে। কিন্তু এইভাবে 3 ঘন্টা দাপটের সঙ্গে করে তিনি যে ধারাটা তৈরি করলেন,
সেই প্রথা ভাঙার সাহস কিন্তু অন্য কেউ করেননি। ফলে যে আবৃত্তি ছিল একসময় স্টপ গ্যাপ শিল্প, অর্থাৎ পেছনে মঞ্চের পেছনে শিল্পী রেডি হচ্ছেন, তবলার বায়া বাধা সাদা হচ্ছে, কার্টেনের আগে দাঁড়িয়ে 5 মিনিট কবিতা বলবার জন্য সুযোগ পাওয়া গেল, সেইখান থেকে ব্রতদী বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা আবৃত্তি শিল্পটার ডাইমেনশনটাকে একেবারে অন্য জায়গায় তুলে দিয়েছেন। ফলে এটা তার প্রাপ্য। আমাদের মধ্যে কজনের মধ্যে আছে সেই ডেডিকেশন, কজনের মধ্যে আছে সেই মৌলিকত্ব, সেই উদ্ভাবনী ক্ষমতা যে আমরা এই জায়গাটাকে স্পর্শ করতে পারবো। স্বাভাবিকভাবেই অন্তত তারপরে যেটা দেখেছি সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ ছেয়ে গেল ব্রতদী বন্দ্যোপাধ্যায়ের কপি ক্যাট। মানে উনি একটা করে অ্যালবাম পাবলিশ করেন, আর সেই কবিতাগুলোর চর্বিত চর্বণ শুনতে শুনতে ভাই, এবছর আমাদের শহরের একটি ঐতিহাসিক কি বলবো পীঠস্থান বলা যেতে পারে, ভারতীয় বিপ্লববাদের এক অন্যতম পীঠস্থান আনন্দময়ী কালীবাড়ি, চারণ কবি মুকুন্দ দাস তার প্রতিষ্ঠাতা, মানে তার ভিত পুজো করেছিলেন তিনি, তার শতবর্ষ। আমি জানি না সেখানে মানে কারা কে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সেদিনকে আমি হঠাৎ করে দেখলাম এবং ফেসবুকে দেখি তলায় মন্তব্য করলাম, উন্মুক্ত বিভাগ আবৃত্তি প্রতিযোগিতার জন্য 3টে কবিতাকে রাখা হয়েছে। 3টে কবিতা কি কি? রবীন্দ্রনাথের সোনার তরী, গগনে গরজে মেঘ ঘন বরষা। দ্বিতীয় কবিতাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, বলবীর বলচির উন্নত মমসী। আর তৃতীয় কবিতাটি হচ্ছে সুবোধ সরকারের শাড়ি। আচ্ছা, মানে প্রথমত হচ্ছে এই 3টে কোন প্যারামিটারে একজন উন্মুক্ত বিভাগের আবৃত্তি প্রতিযোগীর জন্য রাখা যায় তারই কোনো, কারণ সোনার তরী ধরা যাক 6টি স্তবকের কবিতা, প্রতি স্তবকে 5 লাইন করে আছে। বিদ্রোহীর সাইজ কত? বিদ্রোহীকে সুষ্ঠুভাবে বলতে গেলে নিদেন পক্ষে 12 থেকে 13 মিনিট সময় লাগবে। ওরা ওখানে কোথাও অংশবিশেষ বলেননি। এবং তারপর হচ্ছে শাড়ি, মানে শ্রদ্ধেয় অশ্রুকুমার শিকদারের ভাষাকে ধার করেই বলি, তৃতীয় শ্রেণীরও কবিতা নয় এটি। ওই কবির তৃতীয় শ্রেণীরও কবিতা নয়, ওই কবির প্রথম শ্রেণীর কবিতা বাদ দাও। মানে সুবোধ সরকার কটা ভালো কবিতা লিখেছেন জীবনে আমি জানি না, কিন্তু যত থার্ড ক্লাস কবিতাগুলো লিখেছেন তার মধ্যে তস্য থার্ড ক্লাস কবিতা এটা। সেইটে কেবলমাত্র রগড়ানো চলছে। আমি ধরে নিতেই পারি যিনি নির্বাচন করেছেন বাংলা কবিতা সম্পর্কে তার জানার গতিবিধি এই দুটো, অর্থাৎ রবীন্দ্রনাথের সোনার তরী এবং বিদ্রোহী, আর তৃতীয়ত তিনি ব্রততীর অ্যালবাম থেকে শুনেছেন শাড়ি, তিনি শাড়িটি রেখে দিয়েছেন। তিনি কারোর সঙ্গে মানে যারা আবৃত্তি শিল্পটা বাস্তবে চর্চা করেন তাদের কারোর সঙ্গে পরামর্শ করবার করে এই যে বেড়ে পাকানোটা শুরু হয়েছে না, এই করেই শিল্পটা সবাই এখন আবৃত্তি পারে, সবাই পারে। কারণ তার জন্য চর্চার দরকার হয় না, শিখতে হয় না, বুঝতে হয় না, কোনো কিছু ভেঙে জানতে হয় না। এরা কবিতা তুমি এখনই দিতে 1 মিনিটের মধ্যে একজন আবৃত্তি করে দেবে। আমি এখনো পর্যন্ত আমার মানে ভেতরে এত সাহস জন্মায়নি যে একটি কবিতা পাওয়া মাত্র তাৎক্ষণিক আমি ওটাকে আবৃত্তি করে দেবো, কিন্তু অবলীলায় সকলে করে দিচ্ছেন, সবাই আবৃত্তিকার। তার পরিণাম কি হয়েছে জানো? পরিণামটা এই মুহূর্তে তুমি যদি সারা বাংলার আবৃত্তি চিত্রের দিকে তাকিয়ে দেখো, শিল্পটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। কোনো তরুণ মুখ নেই, কোনো নবীন প্রজন্ম মানুষ এখানে এসে এই শিল্পটা চর্চা করছে না। একেবারে গেড়ে গেড়ে বাচ্চাগুলোকে করানো আবৃত্তির ক্লাসগুলো চলছে, মানে স্কুল চলছে শিল্পের মতো, ব্যাঙের ছাতার মতো। সব মায়েরা হাতে করে নিয়ে চলে যাচ্ছেন, নাচ শিখবি না, গান শিখবি না, টেবিল টেনিস শিখবি না, সাঁতার শিখবি না, আবৃত্তি শিখবি না, ওই একই পরম্পরায় নিয়ে যাচ্ছেন। তারা শিখছে, স্কুলগুলোতে ওই কনসার্ট হয়, সেই কনসার্টে পার্টিসিপেট করছে। আমার ছেলে নাচতে পারে না, অন্তত একটু কনসার্টে নেবেন, তো এই পারপাসে নিচ্ছে। তারপর যেই ক্লাস 7-8-এ উঠছে, পড়ার চাপ বলে ওই যে আবৃত্তি ছুটেই যাচ্ছে, আর ফিরে আসছে না। এরপর আবৃত্তি করবার জন্য মঞ্চে আলো করে যারা দাঁড়িয়েছেন তাদের অধিকাংশের বয়স 40-এর ওপরে, পেটের দম নেই, চর্বি জমে গেছে চেহারাতে, অর্ধেকের দাঁত পড়ে গেছে, জিভ ভারী, উচ্চারণ স্পষ্ট নয়, হাতে একটা চোতা খোলা, ওই দেখে দেখে গাঁক গাঁক করে সমস্যা হয়ে চিৎকার করাটাই হয়ে গেছে আবৃত্তি। মানে এটা ধরে নিয়েছেন 5 জন একসঙ্গে দাঁড়াবেন, সবাই একসঙ্গে গগনে গরজে মেঘ এইটা বললেই সব আবৃত্তি হয়ে গেল। এটাই মানে সকলের একসঙ্গে বলাটা হয়ে গেছে সমবেত আবৃত্তি। সমবেত আবৃত্তি যে ব্যাপারটা তা নয়, ওটা যে সমসত্ব হতে হয় এই বোধটা কারণ নেই। সবাই ওই একসঙ্গে মানে কোরাস গানের টিমে যেমন পেছনে দাঁড়িয়ে একদল হামিং করেন বা ইয়ডলিং করেন, হ্যাঁ, সেইভাবে আবৃত্তি শিল্প হচ্ছে বিভিন্ন ওই বইমেলা থেকে শুরু করে বিভিন্ন আসরে গিয়ে দেখি 5 জন 6 জন দাঁড়িয়ে পড়লেন, হাতে একটা করে চোতা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে তাতে যে কবিতাগুলো সংকলন রয়েছে,
একটার সঙ্গে একটার কোনো ভাবের মিল নেই, অর্থের মিল নেই, কেন নিয়েছেন, কেন ওটার পরে এটা এলো, কেন কিচ্ছু নেই। মানে গভীরতার কথা তো বাদই দাও, পরিবেশনার তো এই মান, তারপরে গভীর, ফলে সবটা মিলিয়ে এই যে বৃদ্ধাশ্রমে পরিণত হওয়া আবৃত্তি শিল্প, কার ভরসাতে এর পুনরুজ্জীবন হবে? আমরা আদমরারা পড়ে আছি এই বুড়ো বয়সে। এখন শুধু বকাঝকাই করতে পারি, খ্যাচখ্যাচ করতে পারি, ওই দেখবে বাড়ির দাওয়ায় বসে থাকা ঠাকুরদারা যেমন করে আর কি, মানে এইটাই করতে পারি, এছাড়া আর আপাতত আর কিছু করার নেই। আর সত্যি সত্যি যাদের এক সময় দেখেছিলাম যে মানে আমাদের ঠিক আগের জেনারেশন যাদেরকে দেখেছিলাম, যাদের কিন্তু এই প্রশিক্ষণটা আছে, এই মানে কি বলবো, ধারাবাহিকভাবে চর্চা, অন্যদের মানে এই বকাঝকা অনুশাসনের মধ্যে বড় হয়ে শেখা, সেই প্রজন্মকেও দেখি আজকে প্রচারের এই গড্ডল ধুলায় গড়াগড়ি খেয়ে, মানে যা চলছে চলছে, তার পাশে দাঁড়িয়ে খুব সুন্দর শুনলাম, খুব ভালো বলেছো, তোমরা খুব সুন্দর করছো। আরে কেন ভাই, সত্যি কথাটা বলুন, ওটা হয়নি আপনার আবৃত্তি, আপনি বোঝেননি কবিতাটা, এটা হয়নি। এইটুকু বলতে মানে যে সততার দরকার হয়, এই সততার অভাব হয়ে গিয়ে এখন সর্বত্র তো বাহবা পাওয়ার, এবং বাহবা, আমি যদি বাহবা না দিই বাহবা পাবো না, এই বাহবার সংকটে শিল্পটা মারা যাচ্ছে। বাহবা দিতেই হবে, মানে একটা অত্যন্ত ওঁচাওয়ারা একটি প্রোডাকশন শুনলাম, শুনে আমাকে হাততালি দিয়ে বলতে হবে, ও না দারুণ দারুণ, কারণ তাহলে হলে এরপরে আমার পারফরমেন্স আছে, আমারটা দেখে আর কেউ বলবে না, ও সে হয়তো উঠেই চলে যাবে। তো ফলে আমি জানি না, আমি দেখেছি আমার আগের জেনারেশনে যারা আবৃত্তি চর্চা করেছেন এই শহরে, তারাও কিন্তু আমার যেই ছোট থেকে বড় হওয়ার যে পরিক্রমাটা বললাম, সেই পরিক্রমার মতোই একটা সমৃদ্ধ পরিক্রমা তাদেরও আছে। কিন্তু কোথাও কোনো অনুষ্ঠানে তাদেরকে সভাপতি করে ডেকে নিয়ে গেল, বা কোনো একটা আয়োজনে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে মঞ্চের সামনে ফুল বেলপাতা দিল, সেই অনুষ্ঠানের যে ট্র্যাশগুলো মানে পাবলিশ হচ্ছে, যে জঘন্য কাজগুলো হচ্ছে, তারা তাকে ইন্ডিকেটই করছেন না, বলছেনই না, না এটা হয়নি রে বাবু। তাহলে মনে করছেন ওই যে ফুল বেলপাতা পাওয়া গেছে, এদের আর কোনো ত্রুটি টুটি ধরা চলে না ভাই। আমাকে তো সম্মান জানিয়েছে, কি করে বলি, এ করে যে শিল্পটার ক্ষতি হয়ে যাচ্ছে এ বিষয়ে কারোর কোনো চ্যাদবোধ দেখি না। আর আরো বড় বিপজ্জনক জায়গাটা কি, এরপরেই এই দ্বিতীয় এবং মানে যারা এই কাজগুলো করবেন না বলে ঠিক করে ফেলেছেন, মানে ফুল বেলপাতা পেলেই যাদের, তারা এক একটা সংঘ বানিয়ে ফেলছেন, এই গোষ্ঠী, আমার এইটা সংঘ, ওটা ওর সংঘ, এই অমুক চর্চা কেন্দ্র, অমুক, তো ফাইনাল গাল ভরা নাম দিয়ে একটা সংগঠন বানিয়ে ফেলছেন। সেই সংগঠনে আদতে কি হচ্ছে, সেই একই ভুলের রিপিটেশন অফ রিপিটেশন, যে ভুলটা এর আগের মঞ্চে উঠে উনি করে এসছেন, পরেও আবার সেই ভুলই করলেন, কিন্তু এবার সংগঠিতভাবে সবাই মিলে একসঙ্গে হাত তুলে দিন, বাবা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইসব দেখতে দেখতে না, মানে সত্যি কথা বলি, নজরুল একটি চমৎকার কথা লিখেছিলেন, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে আমার কৈফিয়ত, একদমই তাই। আর এবার যে কথাটা আমার জানতে ইচ্ছে হচ্ছে, যে যারা আতশ কাজ দিয়ে খুঁজলে পরে, যাদের দেখা যাবে যে একজন দুজন হয়তো এই শিল্পটাকে নিয়ে ভাবছে, তারা হয়তো কাজ করতে চাইছে, তাহলে কারণ এই সংখ্যাটা তো অনেকটা বেশি, তাহলে কি এই জিনিসটা চাপা পড়ে যাবে, তাদের স্বপ্নও কি কোনোদিন পূরণ হবে না? হ্যাঁ, এইটা একটা মজার প্রশ্ন। প্রশ্নটা কি জানো তো, উত্তরটা খুব সহজ। আমাদের দাদু ঠাকুমারাও বলে গেছেন, আমাদেরও বলে যেতে হবে, বিশ্বাসও রাখতে হবে, এবং এটাই সত্য যে খাঁটি জিনিস চাপা পড়ে থাকে না। খাঁটি তুমি যদি মানে ওই রবীন্দ্রনাথ লিখেছিলেন, কত বড় আমি কহে নকল হীরাটি, সেই জন্য সন্দেহ করি তুমি ঠিক খাঁটি নাও। তো ফলে যে খাঁটি, যেটুকু খাঁটি, তার বিচ্ছুরণ চোখ ধাঁধাবেই, জালি লোকদের চোখ ধাঁধিয়ে দেবেই, তারা সহ্য করতে পারবে না এই মানে খাঁটির তেজকে। যেটুকু ভালো, যেটুকু মানে একেবারে উচিত, যেটুকু সৎ, তার একটা আলাদা জোর থাকে, তাকে কম্প্রোমাইজ করতে হয় না, কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে হয় না। তাই আমি বলবো, যদি তোমার সপর্যা থাকে, যদি তোমার চর্চা সঠিক থাকে, প্রশংসার কাছে মাথা গলিও না। প্রশংসার কাছে যে মাথা গলিয়েছে, সে নিজের অগ্রগমনের প্রতিবন্ধকতা নিজে তৈরি করেছে। আমরা চর থাপ্পড় খেয়ে বড় হওয়া মানুষ, শিল্পের জন্য চর থাপ্পড় খেয়ে বড় হওয়া মানুষ। প্রকাশ্য রাস্তায় মার খেয়েছি আমাদের প্রশিক্ষকদের কাছে, থিয়েটারে প্রশিক্ষণ চলছে, ওয়ার্কশপ চলছে,
বা রিহার্সালে কোনো কিছু মানে একটু পান থেকে চুন খসাছে, ডিরেক্টর পায়ের চটি খুলে ধাঁই করে মেরে দিয়েছেন। আমরা সেইভাবে মানে সেই প্রশিক্ষণ পেয়ে এসেছি, এই নমনীয়তার সঙ্গে শিখেছি। এখন এই কাজটা করলে তো পরের দিনই কেস করে দেবে, ছেড়ে দেবে। সে তো অবধারিত। এবং হাস্যকর যুক্তি শুনি, আমার বাবা মাই আমার গায়ে হাত তোলে না, আপনি কে? আমার বাবা মাই আমার সঙ্গে এইভাবে কথা বলে না, আপনি কে? এটা অত্যন্ত দুর্ভাগ্য যে তোমার বাবা মা তোমার সঙ্গে এইভাবে কথা বলে না। তোমার বাবা মায়ের প্যারেন্টিং এর সমস্যা আছে, তোমার বাবা মা প্যারেন্টিং জানেন না। যদি অনুশাসন মানুষের ভেতর থেকে চলে যায়, সে পরবর্তীকালে তার উচ্ছৃঙ্খলতা সমাজ নিতে পারে না। আর মেধাবী মানুষ যদি উচ্ছৃঙ্খল হয় না, তার চেয়ে বর্বরতা আর কেউ করে না। যার মেধা নেই সে কতটা আর উচ্ছৃঙ্খলতা করবে, সেই উচ্ছৃঙ্খলতাকে আইন দিয়ে সামলে নেওয়া যায়। কিন্তু মেধাবী লোক যদি উচ্ছৃঙ্খল হয়, তার উচ্ছৃঙ্খলতাকে সামলানো কিন্তু যার তার কম্য নয়। তো তার চেয়ে মেধাবী লোককে দরকার হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের ক্ষমতায় কোনোদিন তার চেয়ে বেশি মেধাবী লোকরা আসেন না। এবার সমস্যাটা ওইখানেই যে এই ভরসাটা রাখো। আমি যারা শুনছেন, যারা শুনবেন, তাদের প্রত্যেককে বলবো, যদি স্বপর্যা নিজের পড়াশুনো, নিজের জানার পরিধি এবং মানে একনিষ্ঠভাবে শিল্পকে বোঝার খিদে নিয়ে চর্চা করেন, আপনি জানবেন সময় লাগবে, ধৈর্য রাখতে হবে, কিন্তু আপনি একদিন ফলবান হবেন। আর সেই সুফল সত্যি সত্যি যে মাটিতে পড়বে, সেখানে নতুন আরেকটি সদ্গোত্রের বৃক্ষ জন্ম দেবে। অন্তত এই মিক্স অ্যান্ড ম্যাচ বাজারে পারফর্মার হয়ে হাততালি আর এই ফেক কতগুলো প্রশংসায় দরবিগলিত হয়ে নিজেকে বড় কিছু ভেবে নেবেন না। এর চেয়ে সর্বনাশ বলতে কিন্তু কিছু নেই, মানে সত্যি সত্যি কিছু নেই। ফলে ওই যে বলি, আবারও বলি, বড় হওয়ার রাস্তাটা অত সহজ নয়, কিন্তু যদি একবার বড় হওয়ার রাস্তাটা ঠিকঠাক ধরতে পারেন, তাহলে যারা বড় হতে পারেনি, প্রথমত তারা আপনাকে আলাদা করবার চেষ্টা করবে, দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, সামনে প্রচুর প্রশংসা করবে, কিন্তু হজম করতে পারবে না। তারপর একটা সময় দেখবেন যে সত্যি সত্যি আপনার রাস্তাটা যে ঠিক ছিল, সেটা তার স্বীকৃতি অনেক বড় স্কেলে আপনার কাছে আসবে। আপনাকে আর কুয়োর ব্যাং কুপমণ্ডুক হয়ে এইখানে কচুবনের শেয়াল রাজা হয়ে হাততালি নেওয়ার প্রয়োজন পড়বে না। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি। আমার যে সমস্ত ভালো সঙ্গীরা আছেন, আমার চেয়ে তারা অনেকেই বয়সে প্রবীণ, বাংলাদেশে জয়ন্ত চট্টোপাধ্যায়, কলকাতায় সুমন্ত্র সেনগুপ্ত, শুধু এদের নাম কেন বলবো, আরও অনেকেই আছেন। এই দুটো নাম আমার মানে কি বলবো, এদের সঙ্গে প্রায় নিত্য কথা হয়। গতকালকেও সুমন্ত্রদার সঙ্গে ফোনে কথা হলো, জয়ন্তদার সঙ্গেও ফোনে কথা হয়, ডালিয়া আপার সঙ্গেও ফোনে কথা হয়। ফলে এরা প্রায় আমার মানে কি বলবো অন্তরঙ্গ মানুষ হয়ে গেছেন। তো এদের প্রত্যেককে দেখেছি, এদের দ্যুতি, এদের আভা এবং মানে সৌম্য আভা, যে আভা আরও অনেক মানুষকে তৃপ্তি দেয়, শান্ত করে এবং সৎপথে চলবার জন্য উজ্জীবিত করে, সেইটা খুব দরকার, সেইটা তৈরি হওয়া দরকার। যে জিনিস পাতে দেওয়া যায় না, তাকে অকারণে প্রশংসা করে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না, করা উচিত নয়। নাচ, গান, ছবি আঁকা, পিএইচডি অবধি করা যায় এই সমস্ত কিছু নিয়ে, কিন্তু আবৃত্তির এমন কোনো স্কোপই নেই। পিএইচডি তো দূর, গ্র্যাজুয়েশন করা যায় না। কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম, আমার খুব ইচ্ছে আছে আবৃত্তি নিয়ে একটা স্থায়ী কিছু করে যেতে। তো এবার সেটা প্রকাশ্যেই বলি, এই একটু আগে যে গুণী মানুষদের কথা বললাম, তাদের সকলের সঙ্গেই আলাপচারিতাক্রমে আমরা চেষ্টা করছি, যেহেতু এখন নিউ এডুকেশন পলিসি কার্যকর হয়েছে এবং সেই নিউ এডুকেশন পলিসিতে এই সফট স্কিলের একটা আলাদা গুরুত্বের জায়গা আছে। আমরা চেষ্টা করছি যে সত্যি সত্যি আবৃত্তিকে নিয়ে একটা একাডেমিক স্টাডির জায়গা তৈরি করা যায় কিনা। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে মৃদু মৃদু পায়ে শুরু করেছে। কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটা সার্টিফিকেট কোর্স চালু করেছে, যদিও তার সিলেবাস আমার দেখবার সৌভাগ্য হয়নি, বা যে কোনো কারণেই তারা আমাকে যোগ্য মনে করেননি যে বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনা করা যেতে পারে, বা কখনো তাদের ক্লাসে আমার যাওয়ার সুযোগও হয়নি। ফলে তারা কি পড়ছেন, কিভাবে পড়ছেন আমার জানা নেই। কিন্তু এটা ঘটনা যে এর একটা সুগ্রন্থিত একাডেমিক সিলেবাস এবং তার মানে একটি সিলেবাস যেরকমভাবে তৈরি হয় আর কি, তার লক্ষ্য
তার বিভিন্ন ইউনিটাইজেশন এবং তার মূল্যায়ন সমস্ত কিছু মিলিয়ে আমার পরিকল্পনা রয়েছে। আমি জানি না সেটা কিভাবে কতটা কিভাবে কার্যকর করে উঠতে পারবো, কিন্তু চেষ্টা করব যেভাবে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক পড়ানো হয়, সঙ্গীত পড়ানো হয়, চারুকলা, নৃত্যকলা ইত্যাদি চর্চা হয়, ঠিক একই রকমভাবে এই বাচনিক কলারও অনুষদ গঠন হোক এবং সেখানে পঠন পাঠন হোক, এবং এই সমস্ত ইয়ের ক্ষেত্রে, শিল্পগুলোর ক্ষেত্রে যে পঠন পাঠন হয়, প্রাথমিকভাবে সেখানে অধ্যাপক নিয়োগের জায়গাটা ওই শিল্পধারায় যারা দীর্ঘ সময় ধরে যুক্ত আছেন, অভিজ্ঞ এবং সরকার নিয়ন্ত্রিত যে প্রচার মাধ্যম আছে, আকাশবাণী এবং দূরদর্শন, সে সমস্ত জায়গায় যারা গ্রেডেড আর্টিস্ট, তাদেরকে অধ্যাপক পদে, মানে সম্মানীয় অধ্যাপক পদে তাদেরকে নিয়ে আসা হয় প্রশিক্ষণ। একদম। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে গ্রেডেড আর্টিস্ট, এই গ্রেডেড আর্টিস্ট কি অ্যাকচুয়ালি গ্রেডেড আর্টিস্ট এখনকার সময় দাঁড়িয়ে? আমি আগে কি হতো জানি না, আমি প্রথম কথা হচ্ছে, ওই যে আবারও বলছি, এই গ্রেডেশন ব্যাপারটা চালু হয়েছিল মানে আকাশবাণী এবং দূরদর্শনের সুবাদে। এই গ্রেডেশন ব্যাপারটা চালু হয়েছিল মূলত দুটো কারণে। এক, অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সেই মতো পারিশ্রমিক দেওয়ার জন্য। আকাশবাণী এবং দূরদর্শন প্রতিটি শিল্পীকে পারিশ্রমিক দেয়। এবার একজন নবীন শিল্পী, তার যা পারিশ্রমিক, তারই গুরু হয়তো সেই অনুষ্ঠানে গাইছেন, তারও একই পারিশ্রমিক, এটা খুব শোভন নয়। তাই একটা গ্রেডেশনের মাধ্যমে, দক্ষতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে এই গ্রেডেশনের মাধ্যমে তাদের স্তর আলাদা করার ব্যাপারটা তৈরি হয়েছিল। এবং তার জন্য যে যাচাই পরীক্ষাগুলো হতো, সেটা অত্যন্ত, মানে তার যে প্যারামিটার্স থাকতো, যে স্ট্যান্ডার্ডের ভিত্তিতে মান বাছাই করা হবে, সেগুলো কিন্তু খুব বেশ পোক্ত মানের ছিল সেগুলো। কিন্তু কালক্রমে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আজকে সেই প্যারামিটার্সগুলো আছে, কিন্তু সেই প্যারামিটার্সগুলোকে শিথিল করে ফেলতে হয়েছে, কারণ তেমন পারফর্মারই পাওয়া যাচ্ছে না। ওই গাইছেন বি গ্রেড পর্যন্ত যাচ্ছেন, বি হাই পর্যন্ত পর্যন্ত যাচ্ছেন, তার ওপরে গ্রেডেশনে সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্রী শিল্পী, নাটকের শিল্পী, তারা কিন্তু খুব একটা বেশি যাচ্ছেন না। এমনকি নাটকের গ্রেডেশনের ক্ষেত্রে আমি জানি না বি হাই গ্রেডের পারফর্মার এই মুহূর্তে ভারতবর্ষে কতজন আছেন। আমি ভারতবর্ষের নিরিখে বলছি, নাটকের ক্ষেত্রে বলছি, মানে রেডিও ড্রামা যাকে বলা হয়। তুমি জিজ্ঞেস করছিলে গবেষণার কাজ, পিএইচডির কাজ করা যায়। প্রশ্ন হচ্ছে, দেখো, গবেষণার কাজের জন্য জরুরি নয় যে তোমাকে ওই স্নাতকোত্তর ইত্যাদি ফরম্যাটে যেতে হবে। তোমার যদি আবৃত্তি নিয়ে গবেষণা করার আগ্রহ থাকে, তুমি নিজেই সেটা করতে পারো, এবং তুমি নিজে থিসিস বিল্ড করতে পারো। তুমি নিজে সেটা কোনো বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা সাহিত্য বিভাগের সঙ্গে যুক্ত থেকে কাজটা করতে পারো। যে ডিপার্টমেন্ট, যে ইউনিভার্সিটিসগুলোতে পারফর্মিং স্টাডিজ আছে বা পারফর্মিং আর্টস পড়ানো হয়, তাদের সঙ্গেও যুক্ত হয়ে করতে পারো। তুমি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে পারো, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিসার্চের থেকে ফেলোশিপ পেতে পারো, দিয়ে তুমি নিজে একটা গবেষণাপত্র তৈরি করতে পারো এবং সেটাকে প্রকাশ করতে পারো। ওই কাউন্সিল তোমাকে ডক্টরেট দেবে। এই রাস্তাগুলো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গবেষণা করবার জন্য যে একটা দৃষ্টি, দেখার দৃষ্টি, সেইটা কতদূর প্রসারিত। তবে আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি। প্রায় বহু বছর পর্যন্ত কাজী সব্যসাচী আবৃত্তি করেছেন, বলবীর বলচির উন্নত মম শির, শিরনে হারিয়া আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, এইভাবে উনি আবৃত্তি করেছেন। কিন্তু কবিতাটার ভেতরে একটা অসাধারণ মার্চিং ব্যান্ড আছে। মার্চিং ব্যান্ডের যে ছন্দের কাজটা, সেটা তিনি অ্যাভয়েড করে গেছেন, কারণ তার শ্বাসের একটা সমস্যা ছিল। ফলে তিনি এই রিদমটাতে গেলেনই না। বলবীর চির উন্নত মম শির, শিরনে হারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই ছন্দটাকে তিনি বাদ দিয়ে দিলেন। ছন্দটা থাকলে এটা আরো বেশি দীপ্ত শোনাতো, আরো বেশি উদ্দীপ্ত শোনাতো, আমার মনে হচ্ছে। এটা গবেষণা নয়, কবিতাটার ভেতরে ছন্দকে খুঁজে বার করা। কজন করেছেন সে চেষ্টা? বা ধরা যাক কামাল পাশা, নজরুলের আরেকটা অসামান্য সৃষ্টি, কবে প্রদীপ ঘোষ আবৃত্তি করে গেছেন,
ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল, তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শাব্বাস ভাই শাব্বাস দেই শাব্বাস তোর শামশেরে, পাঠিয়ে দিলি দুশ্মনে সব জম ঘরে একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ার কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। উনি রীতিমতো দাদরা তালে করেছে, ব্যাপারটাকে হ্যাঁ এটাই চলছে। কিন্তু আদপে এই কবিতাটা এই ছন্দে বাঁধা নয়। এক অদ্ভুত মানে কি বলবো, তুর্কির ছন্দতে বাঁধা, একটা তুর্কি ছন্দে বাঁধা এই গোটা কবিতাটা যায় এইভাবে। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। শাব্বাস ভাই শাব্বাস দি শাব্বাস তোর শামশেরে, পাঠিয়ে দিলি দুশ্মনে সব জম ঘরে একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ার কে ডর করে না তুর্কির তেজ তলওয়ারে। হুব কিয়া ভাই হুব কিয়া, বুঝ দিল এই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া। পেছনে একটা দারবুকা বা একটা রবাব বাজছে, ভাবো অ্যারাবিক রিদমকে ভাবো। যদি আমি, এটা তো তুর্কি সৈন্যদের উল্লাস, গ্রিকরা তার পরাজিত হয়েছে তুর্কি সৈন্যদের উল্লাস, তারা দাদরা তালে ধাই কাছাকাছি বলে কেন আবৃত্তি করবেন বা বলবেন কেন? হ্যাঁ, বেশ কিছু জায়গায় আছে যেখানে কবি উল্লেখ করে দিচ্ছেন এখানে কাহারবা ছন্দে যেতে হবে, জোর বাজা ভাই কাহারবা, হোক না এ তোর কারবালা ময়দান বলে দিচ্ছেন। তবে আমি ওইখানে তাল ফেরতাতে কাহারবাকে ব্যবহার করব। কবি কথা বলে দিচ্ছেন এমনি চলো গা দলিয়ে পা দলিয়ে দাদরা তালে বলে দিচ্ছেন, তাহলে আমি ওইখানে দাদরাকে প্রয়োগ করব। আমি কেন ধরে নেবো গোটা কবিতাটা এই দাদরা তালে বাঁধা? এটা গবেষণা। অর্থাৎ তুমি যখন একটা কবিতাকে নিচ্ছ, তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবচ্ছেদ করে দেখতে চাইছো, বুঝছো যে যা হয়ে গেছে সেটা ঠিক নাও হতে পারে, এর একটা বিকল্প পথও আছে, আমি সেই পথটাই হেঁটে দেখি, সেটাই তো গবেষণার রাস্তা খুলে দেয়। তুমি একটা নতুন রাস্তা দেখালে, ওটা কবিতাটা সেই সময়ে লেখা, আবৃত্তিটা ওই সময় ওইভাবে হয়েছে, আমি একটা নতুন ডাইমেনশন দিলাম, আমি একটা নতুন রাস্তা খুলে দিলাম। জীবনানন্দের কবিতা কেউ আবৃত্তি করা যায় বলে একসময় ভাবতেনই না। জীবনানন্দের কবিতা কতভাবে পঠিত হচ্ছে এখন, সত্যি। এবং শুধু তাই নয়, ধরা যাক এই জীবনানন্দের পরে ছাপাং করে লাভ দিয়ে সবাই চলে এসছেন, জয় গোস্বামী অমুক তমুক ইত্যাদি, শ্রীজাত টিজাত ইত্যাদি চলছে। মাঝখানে অলোকরঞ্জন দাশগুপ্তকে কেউ স্পর্শই করেননি, সমর সেন স্পর্শই হয়নি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় একটু আধটু হয়েছেন, তা খুব সিলেক্টিভ। ও আচ্ছা, ওই বীরেন্দ্র চট্টোপাধ্যায় আয়ের মিত্তেননি আজ রাতে চাঁদ জাগানো জোছনাতে, ওই তিন পাহাড়ের গানের ছন্দবিন্যাস যে সম্পূর্ণ আলাদা, এবং মাদলের ছন্দ ওর সঙ্গে কিভাবে কাজ করছে, সেই মাদলের ছন্দটা যদি কেউ না শেখেন করবেন কি করে কাজ? নজরুল ছিলেন এক ছন্দ খেপা মানুষ, অসাধারণ ছন্দ সৃজন করতে পারতেন। বীরেন চট্টোপাধ্যায় এই পরধন গীতিকা যেগুলো লিখেছেন, পরধন গীতিকার ছন্দের চলনই আলাদা। পরধন গীতিকাকে যারা জানেন না, যারা বোঝেননি পরধন গীতিকাটা কি এবং কি রিদমে চলে পরধন গীতিকা, তাদের কাছে ওই আয়েমে তেমনি আজ রাতে চাঁদ জাগানো জোছনাতে ওই দাদরা তালেই চলবে তাদের কাছে। তাহলে তার ওই অন্তমিল ধরে ধরে এগোচ্ছেন। ফলে আবৃত্তির কাজটা কপি করা নয়, মানে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এইভাবে রেকর্ড করে গেছেন, ব্যাস পাইছি চল, এইটা নয়। তুমি গবেষণার কথা বলছো, তুমি পিএইচডির কথা বলছো, আগে মৌলিক হও নিজের চিন্তায়, আগে উদ্ভাবনী হও। একটি কবিতাকে আমি একটি উদ্ভাবনী কায়দায় বলবো, জেনে নিয়ে বলবো, না জেনে নয়। তার প্রেক্ষিতকে জেনে বলবো, তার প্রয়োগকে আমি যথাযথ কবির যে উদ্দেশ্য ছিল এই কবিতাটার তার কাছাকাছি নিয়ে গিয়ে যতটা মিলিয়ে দেওয়া যায় কবির চিন্তার সঙ্গে ততটা মিলিয়ে দিয়ে বলবো। এই সৎ চেষ্টাটা আগে করো, আগে তুমি মৌলিক হও। মৌলিক হলেই তোমার মৌলিকত্ব গবেষণার দিকে রাস্তা খুলে দেবে। না হলে গবেষণাতে তুমি করতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে, এখন যেগুলো দেখি বিশ্ববিদ্যালয় মানে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের মেয়েদের মধ্যে পুষ্টির অভাব সম্পর্কে একটা 500 পাতার থিসিস, সুখিয়া পোখরি অঞ্চলে গাছপালার উপরে পোকার সংখ্যা কত তাই নিয়ে একটা থিসিস। ক্র্যাশ! ভারতবর্ষে সমাজবিজ্ঞানে গবেষণার মান এত ঘাটিয়া হয়ে গেছে যে সত্যি সত্যি সরকার কেন ফান্ডিং বন্ধ করে দেবে না গবেষণাতে? ওটা কি প্রডিউস হচ্ছে, কি তৈরি হচ্ছে, তার মৌলিকত্ব কোথায়? না আছে তাতে পরিশ্রমের ছাপ। হ্যাঁ, ধরে নিচ্ছি তোমার মৌলিকত্ব নেই, তুমি উদ্ভাবনী কিছু ভাবতে পারো, তার খাটো।
যে 50 বছর ব্যাপী একটা সময়কাল এবং তার ভেতরে 2000-3000 মানে প্রসঙ্গ, অতগুলো জিনিস ডেটাকে নিয়ে ঘেঁটে তুমি একটা থিসিস তৈরি করলে। ওর ভেতরে তোমাকে ওই খোঁজ করতে হবে অত সময় ধরে, অত যত্ন নিয়ে প্রতিটাকে গাঁটতে হবে। তোমার মৌলিকত্ব নেই, কিন্তু তোমার পরিশ্রম করার মানসিকতা আছে। তোমার পরিশ্রমটা ওখানে একটা সফল রাস্তা তৈরি করে দেবেই দেবে। তার জন্যই তোমার গাইড। একদম। তুমি যেভাবে বললে, এবার একটু আগে যেটা আমাদের কথা হচ্ছিল যে হাত ধরে ধরে আবৃত্তি শিখতে হবে, সাঁতার শিখতে হবে বলে নিয়ে যাচ্ছে। এবার এই ধরনের মানসিকতাগুলো তো আর কেউ জন্মেই জানবে না যে আমার এই মৌলিকত্ব চাই, এটা চাই, এটা চাই। তার জন্যই তো একটা গুরুর কাছে যাওয়া। তো গুরুর কাছ থেকে তো প্রপার ওয়েতে সেটা পাচ্ছে না, তাহলে গুরুরই হয়তো সেই ব্যাপারটা নিয়ে জানাই নেই, তাহলে সে করবে কিভাবে? পৃথিবীতে যখন গুরু ছিল না তখন কিভাবে হয়েছে? কোনো গুরু, জেনে রেখো, তোমার ভেতরে তোমার মৌলিকত্বকে জাগাতে পারেন না। গুরু তোমার ভেতরে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে তোমাকে মানে অক্ষর জ্ঞান দেওয়ার মতো করে এটা অ, এটা আ, এটা ক, এটা খ চিনিয়ে দেবেন। ঠিক আছে? বড়জোর তোমাকে মানে বানান করা শেখাবেন। দেখ, অর পরে বর্গীয় জ, তারপর গ, তারপর বয়শূন্য দিলে অজগর হয়। বানান করা তোমাকে শিখিয়ে দেবেন। ঠিক আছে? কিন্তু ওই অজগরটা লিখতে গিয়ে তোমার মাথায় যে অজগর সাপের একটা ছবি ফুটে উঠবে, এটা তোমার কাজ। ওকে। অর্থাৎ কিনা, তুমি যা শুনছো, তোমাকে যা বলা হচ্ছে, তার থেকে তুমি তোমার মনের মধ্যে একটা বাল্ব জ্বালাতে পারলে কিনা, একটা বাতি জ্বলে উঠলো কিনা, একটা বুদ্ধির একটা দরজা খুলে গেল কিনা, এইটা কেউ খুলে দিতে পারে না। 25, 50, 100 বছরের ট্রেনিং নিয়েও তোমার ভেতরে খুলবে না। আর যার খুলবে তার ওই যে শ্রীরামকৃষ্ণ টাচ করলেন একবার কপালে, নরেন্দ্রনাথের জীবন ওলট পালট হয়ে গেল। তো ফলে শুধু গুরু হলেই চলবে না, শিষ্যকেও সেই কোয়ালিটির হতে হবে। তো আমি মানে খুব ভালো গুরুর কাছে 1000 লক্ষ কোটি টাকা খরচ করে পায়ের কাছে বসে থেকে আমি শিখে ফেলতে পারবো তা নয়। গুরু আমায় দেবেন, নেওয়ার মতো পাত্র আমি কিনা। একদম। ফলে মানে তখন শুধু গুরুকে আর দোষ দিয়ে লাভ নেই। যা আমাদের যে সময় গুরু ছিল না, মানুষ প্রকৃতি থেকে শুনে শুনে শিখেছে এবং সেইটাকে প্রজেক্ট করেছে। এই হরিদাস সামান্য একজন মানুষ, তিনি সঙ্গীতের খুব বেশি যে জানতেন তা তো নয়, কিন্তু তানসেনকে তিনি প্রথম স্বর সুরগুলো চিনিয়ে দিলেন। তারপর তানসেন যা করেছেন তো মানে প্রবাদ প্রতিম। ভালো আবৃত্তিকার অনেক শোনা যায় যে সে খুব ভালো বলে, খুব ভালো আবৃত্তি করে, কিন্তু এই আবৃত্তি জগতে স্টার খুব কম কেন? প্রশ্ন হচ্ছে আগে তাহলে তোমাকেই আবার জিজ্ঞেস করতে হবে স্টার কারে কয়, স্টার কাকে বলে, নক্ষত্র ব্যাপারটা কি এবং কেন। মুশকিল হচ্ছে এইগুলো খুব মানে বিজ্ঞাপনী, বাজার প্রচলিত বিজ্ঞাপনী ভাষা, নক্ষত্র, স্টার, অমুক তমুক। এটা দিয়ে দুটো অর্থ বোঝা যায়। এক, তারা খুব দূরের মানুষ, তাদের ছোঁয়া যায় না, তাদের সেলিব্রেশন এমন যে দূর থেকে তাদের দেখতে হয়, কাছে যাওয়া যায় না, গেলে অটোগ্রাফ নিতে হয়, সেলফি তুলতে হয়, ওরা সহজে ধরা দেন না, এটা এক। আর দুই, স্টারের কি বলবো, নিজস্ব আলো আছে। এই নিজস্ব আলো অর্জন না করলে তো তুমি স্টার হবে না। তুমি নিজস্ব আলো অর্জন করলে তারপর তোমার স্টার ভ্যালু ক্রিয়েট হয়। প্রশ্ন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি অনুকরণ ও অনুসরণে আছো ততক্ষণ তুমি উপগ্রহ, তুমি নক্ষত্র হবে কি করে? সুতরাং নক্ষত্র হয়ে উঠতে গেলে তোমাকে তোমার নিজস্বতা এবং নতুনত্ব, এই দুটোকে নিজের ভেতরে, যাকে দুটো মিলিয়ে একসঙ্গে তৈরি করলে কথাটা দাঁড়ায় উদ্ভাবন। তোমাকে উদ্ভাবনী ক্ষমতা অর্জন করতে হবে। এই উদ্ভাবন করতে পারলে, সেটা ধরো একটা কবিতা আমি পড়ছি, 10 বার পড়ছি, 12 বার পড়ছি, 20-25 বার পড়বার পর আমার মনে হচ্ছে এই কবিতাটা না যেমনটা শুনতে লাগছে বা যেমনটা পারছি তার বাইরেও যেন আরো কিছু একটা থেকে যাচ্ছে, আমি ঠিক ধরতে পারছি না। আমার খিদেটা মিটছে না। আমার মনে হচ্ছে এই কবিতাটা বলে ঠিক বলে উঠতে পারলাম না, বললাম কিন্তু শান্তি পেলাম না বলে। এই অতৃপ্তি বোধটা যতদিন তোমাকে কাজ করাবে ততদিন তুমি সার্চ করতে থাকবে, যত সার্চ করতে থাকবে তত তুমি নিজেকে পালিশ করছো। এই পালিশ করলে পরে আস্তে আস্তে তুমি এতটা চকচকে হয়ে উঠবে, তোমার গায়ে যে আলো এসে পড়বে সেই আলো কি বলবো অনেক মানে ভালো রিফ্লেক্টেড হবে। এবং মুশকিল হচ্ছে
আমাদের কজনের চর্চা এতদূর আছে যে নিজের আলো আমরা জ্বালাতে পারি? সুতরাং আগে নিজের আলো অর্জন করো, তবে নক্ষত্র। সুতরাং স্টার হয়ে ওঠা এত সহজ ব্যাপার নয়। এবং কার্যত আজকে যদি তারিখে আমাকে বলো, আমি বাংলা কবিতায় স্টার খুব কম, মানে এই ব্যাখ্যায় আমি হাতে গুনে 5 থেকে 6 জনের নাম বলতে পারবো। এর বাইরে আমার স্টার বলে কাউকে মনে হয় না। একদমই তাই। আমি মাথায় প্রচুর প্রশ্ন ছিল যেগুলো আমাদের কথার মধ্যে ইতিমধ্যে উঠে এসছে, তাই আমি আর সেগুলোতে যাচ্ছি না, আর সময় অনেকটা হয়েছে। তাই একদম লাস্ট কোয়েশ্চেনে চলে আসি যে এখনকার নতুন প্রজন্মে যারা আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত হতে চায়, বা কেউ হয়তো ভাবছে আমি আবৃত্তি নিয়ে কিছু একটা করব, তাদের ডুজ অ্যান্ড ডোন্টস কি হতে পারে? প্রথমত হচ্ছে আপনাদের পূর্ব প্রজন্মের, মানে এখন যারা শুরু করবেন, আপনাদের পূর্ব প্রজন্মের যে ভুল ধারণাগুলো আছে, ভুল চেষ্টাগুলো আছে, সেগুলোকে পেরিয়ে যাওয়ার কথা ভাবুন। শিল্প আপনার প্রচার মাধ্যম নয়, আপনার প্রচারের মাধ্যম নয়, বরং আপনি শিল্পের জন্য নিজেকে নিবেদন করুন। শিল্প মাধ্যমে যদি আপনি মনে করেন আমি আবৃত্তি শিখে ফেমাস হব, তাহলে আপনার বোঝার গোড়াতেই গণ্ডগোল থেকে যাচ্ছে। এবং সেই গণ্ডগোল এটা আপনার বাবা মায়ের কাছ থেকেও আপনার কাছে আসতে পারে। বাচ্চাকে ফেমাস করে তুলবার একটা প্রচণ্ড রকম আগ্রহ কাজ করে আজকালকার প্যারেন্টসদের মধ্যে। নিজেরা জীবনে যা করে উঠতে পারেননি, তারা তাদের ছেলে মেয়েকে দিয়ে সেটা করিয়ে বিখ্যাত হবেন, এই চেষ্টাটা অনেকের ভেতরেই কাজ করে। আমি বলবো বিখ্যাত হওয়ার জন্য আবৃত্তি চর্চা করবেন না। আবৃত্তি চর্চার জন্য আবৃত্তি চর্চা করলে একসময় আপনি বিখ্যাত হতে পারেন, হতেও পারেন, জরুরি নয় যে হবেন। তার জন্য ওই যে বললাম, আপনার ভেতরে উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে, আপনার অনেক সময় লাগবে, ধৈর্য নিয়ে আপনার প্রিপারেশন কমপ্লিট করতে হবে তারপরে। তো ফলে ধৈর্য রাখুন, প্রচুর পড়ুন, জানুন। এই পড়া জানাটা একটি কবিতাকে বোঝার জন্য ভীষণ রকমভাবে দরকারি। কপি করে আবৃত্তি হয় না, কোনো শিল্পই কপি করে হয় না। একজন পেইন্টার আরেকজন পেইন্টারের হুবহু কপি করে দিলেন, আপনি সস্তায় সেটা কিনে নিয়ে ঘরে টাঙিয়ে রেখে বলতেই পারেন এটা মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি, আমি কিনেছিলুম বলে এক ধরনের আত্মতৃপ্তি পেতে পারেন। কিন্তু আপনিও জানেন ওটা নকল, ওটা আসল নয়। মকবুল ফিদা হোসেনের একটা ছবি যেটা 20-25 লাখ টাকায় বিক্রি হয়, আপনি একজন অন্য কোনো ভালো নকল নবিশকে দিয়ে আঁকিয়ে সেটা 1000-2000 বা 3000 টাকায় কিনে নিয়ে বাড়িতে টাঙিয়ে রেখে এক ধরনের তৃপ্তি পেতেই পারেন। তো সেটা বাস্তব নয়, সেটা উচিত নয়। যাই হোক, ফলে এই অনুকরণ ছাড়ুন যত তাড়াতাড়ি সম্ভব। নিজের স্বর, নিজের বোধ, নিজের নিজস্বতা যাকে বলে, সেইটে খুঁজে নেওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হয় সেই পরিশ্রমের মধ্যে থাকুন। তৃতীয়ত আমি বলবো রেওয়াজ, নিয়মিত রেওয়াজটা দরকার। কারণ জানবেন কোনো কিছুই কিন্তু বিনা রেওয়াজে আমাদের কাছে ধরা দেয় না। এমন ভাবার কোনো কারণ নেই আবৃত্তি তো মুখে বলা শিল্প, তার জন্য আর এমন কি পরিশ্রম লাগে বলবো না। আপনি স্টেজে উঠে মেরে দেবেন এমন ভেবে যদি মনে করেন আবৃত্তি শেখাটার ক্ষেত্রে শিথিলতা দেওয়া যেতে পারে, তাহলে আপনি ভুল ভাবছেন। এবং আপনার এই ফাঁকিবাজি আপনাকে আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আপনার প্রত্যাশার কাছাকাছিও আপনি পৌঁছতে পারবেন না, হতাশ হয়ে যাবেন, শিল্প থেকে দূরত্ব তৈরি করবেন এবং এক সময় ভাববেন আবৃত্তি করে কিছু হয় না। এটা গেল ডুজ। আর ডোন্টসের মধ্যে সবচেয়ে আগে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে পুরুষ আবৃত্তিকারদের ক্ষেত্রে দেখেছি, আমার বাংলাদেশে একজন অগ্রজ আবৃত্তিকার আছেন আরিফ ভাই, তো শ্রদ্ধেয় শরীফুল ভাই, তিনি একটা চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে আন্দু আবৃত্তিকার। আন্দু আবৃত্তিকার মানে হচ্ছে, আন্দু হচ্ছে একটা মোটা খুঁটি, যে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে হাতিকে বেঁধে রাখা হয়। যদি আপনারা বিভিন্ন গরুমারা ফরেস্ট বা ইত্যাদিতে যদি যান, দেখবেন যেখানে হাতি থাকে, মানে পোষমানা হাতিগুলো, তাদের পায়ে একটা শিকল পরিয়ে সেই শিকলটা একটা খুঁটিতে বেঁধে রাখা হয়, ওইটাকে বলা হয় আন্দু। আমাদের পুরুষদের দেখেছি আবৃত্তি চর্চাতে গলাটাকে অকারণে এইখানে নিয়ে গিয়ে
অতিরিক্ত বেস ভয়েস ক্রিয়েট করে কথা বলাটাকেই তাঁরা আবৃত্তি বলে মনে করেন। অর্থাৎ গলাটা ওই হাতির মতো ভারী আওয়াজকে চেন দিয়ে বেঁধে রেখে তারপর কবিতা পড়ে যাওয়াকে তারা আবৃত্তি বলে মনে করেন। এইটে সবচেয়ে বড় বোকামি, এইটা ছেড়ে দেওয়া উচিত। আপনি মনে রাখবেন, আপনার স্বর স্পষ্ট, শ্রবণযোগ্য এবং স্বচ্ছ হওয়াটা বাঞ্ছনীয়। আপনার স্বরের গভীরতা, আপনি কি ডেপথ তৈরি করতে পারছেন মাইক্রোফোনের লো কাট করে দিয়ে, হ্যাঁ, নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান, এর ভেতরে কোনো কৃতিত্ব নেই, এটা কৃত্রিমতা। এই কৃত্রিমতাকে পরিহার করুন, এটা অপ্রয়োজনীয় কৃত্রিমতা। তেমনি মেয়েদের ক্ষেত্রে সমস্যা আছে, তারা বিশ্বাস করেন একটু চিবিয়ে কথা বলাটা বোধহয় আবৃত্তির জন্য বিশেষ উপযোগী। আমি তো চলেছিলাম, যখন ফিরে এলাম তখন দেখতে পেলাম বাড়িতে কেউ বলতে কেউ নেই। কি যে সমস্যা সেটা একটা, আমি কি করে বলবো, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম। এই কৃত্রিমতারও কোনো মানে হয় না, কারণ চ, বর্গীয় জ, এদের স্পষ্ট উচ্চারণ স্থান ব্যাকরণ সম্মতভাবেই নির্ধারিত। অর্থাৎ চ বর্গ সেটা কি ধরনের, দন্তবর্ণ না তালব্য বর্ণ না উষ্ম বর্ণ, এ সম্পর্কে মীমাংসা বহু আগে হয়ে গেছে। আপনি নতুন করে চ ইম্প্রোভাইজ করে কিচ্ছু আধুনিক করছেন না, বরং যেটা করছেন সেটা বিকৃতি। ফলে স্বাভাবিকভাবেই প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে এই দুটো, মানে পুরুষ এবং মহিলা আবৃত্তিকার দুজনের উদ্দেশ্যে যেটুকু বললাম, তার আসল উদ্দেশ্যটা হচ্ছে এইটে যে স্বাভাবিক থাকুন। কবিতা বলবার জন্য অহেতুক নিজের ভেতরে একটা বোরখার ভেতরে ঢুকে পড়বেন না যে আমি এবার আবৃত্তি করিতেছি, অতএব আমাকে পেশি শক্ত করে, গলা ভারী করে, উচ্চারণকে যতটা সম্ভব পালিশ করা উচ্চারণে কথা বলা, এইসব বড্ড সেকেলে এবং বাতিল ধারণা, এর কোনো গুরুত্ব আজকে আর নেই। স্বাভাবিক থাকুন, মানুষ স্বাভাবিকভাবেই কবিতা শুনুক এবং কবিতাকে খুব স্বাভাবিক বিষয় বলেই গ্রহণ করুক। তাদের শ্রুতিতে স্বাভাবিকভাবে কবিতা যদি প্রবিষ্ট হয়, তাহলেই কবিতার সঙ্গে তাদের একাত্মতাটা তাড়াতাড়ি তৈরি হবে। এবার আপনি যদি এত কৃত্রিমতার সঙ্গে কবিতাকে আবৃত্তি করে পরিবেশন করেন তাদের সামনে, তাদের মনে হবে বাবা আমি তো এভাবে বলতে পারি না, কি হবে এটা শুনে, ঠিক আছে, চ্যানেল ঘুরিয়ে দেবে। তো ফলে স্বাভাবিক হন। আবৃত্তিকার হয়ে ওঠার আগে, আবৃত্তিকার তো অনেক বড় পরের প্রশ্ন, আবৃত্তি শিল্পের একজন পারফর্মার হয়ে ওঠার জন্য প্রাথমিক শর্ত নিজের যে নিজস্বতা, স্বাভাবিকতা আছে, তাকে যেন কোনো কৃত্রিমতার পায়ে বলিদান করে নিজেকে বিরাট বড় পারফর্মার ভাবার ভুল করবেন না। একদম। আমরা অনেকের অনেক মন্তব্য শুনি, সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কোয়েশ্চেন করব, নিজেকে অ্যাজ আ আবৃত্তিকার 10-এ কত দেবেন? -10। একেবারে মানে 10-এর থেকে 10 কেটে নিয়েও আরও 10 যদি কেটে নেওয়া যায়, আমি নিজেকে সেই জায়গায় দেখি। আমি আদপেই নিজেকে, আমাকে কেউ বলতে পারে না বেশি ঢং করছে, বেশি বিনয় দেখাচ্ছে, না বিনয় নয়, আমি নিজেকে প্রতিদিন যতবার যখন কোনো কবিতা পড়ি নিজেকে অ্যানালিসিস করি, পড়ার পরে বা যেটুকু সময় হয়, ধরা যাক মোবাইলে রেকর্ড করলাম, কখনো একা একা বসে আছি, ক্লাস নেই, ছাত্রছাত্রীরাও চলে গেছে, 3টে 3:30 বেজে গেছে, ডিপার্টমেন্ট শুনশান, মনে হলো যে বসে বসে কোনো একটা কবিতা আবৃত্তি করছে, মোবাইলে রেকর্ড করলাম, চলে আসলাম। বাড়িতে এসে যখন ওটা চালিয়ে শুনি, এত এত বিরক্তি লাগে, কে তোমার মাথার দায় দিয়েছিল ভাই তখন কবিতাটা বলতে হবে, মুড আসলেই কি করে ফেলতে হবে, এ তো। ফলে আমি নিজেকে সত্যি সত্যি অন্তর থেকে আমি কথাটা বলছি, আমি নিজেকে পরিণতির কোনো স্তরেই রাখি না। আমি এখনও শিক্ষু, আমি এখনও শিখছি, আমার এখনও শোনা শেষ হয়নি, আমার এখনও শেখা শেষ হয়নি। ফলে আমি নিজেকে মূল্যায়নের জায়গাতে সত্যি সত্যি -10-এ দাঁড়িয়ে আছি। এবার আমার শিক্ষক যারা ছিলেন, মানে যাদের কাছ থেকে আমি বলেছি আমি একজন সংকলিত মানুষ, যাদের কাছ থেকে পেয়ে পেয়ে আমার এই এখন পর্যন্ত এই মাথা চুল পেকে এলো প্রায় এই পর্যন্ত যাত্রা, তারা আমাকে 10-এ কত দেবেন আমি জানি না, কি ভাববেন তারা আমার এই এতক্ষণ আলোচনায় যে অভিমতগুলো দিলাম, যদি তারা কোথাও থেকে থাকেন, কোথাও কখনো যদি শোনেন, বা আমার সমসাময়িক যারা রয়েছেন
তারাও যদি শোনেন, তারা কি ভাববেন, কিভাবে মূল্যায়ন করবেন আমার কথাগুলোকে আমি জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে যদি, আমি নিজেকে যখন অ্যাসেস করতে বসি, আমার সত্যিই মনে হয় না আমি খুব কিছু একটা করে উঠতে পারলাম আবৃত্তি শিল্পটার জন্য। কিন্তু আমি পারফর্মারের চেয়েও আমি নিজেকে একজন আবৃত্তি শিল্পের ভালো একাডেমিশিয়ান হিসেবে দেখতে চাই, নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই যে দৃষ্টিতে আমি কবিতাকে দেখব, যে কথাটা তুমি বলছিলে গবেষণা ধর্মিতা, আমার শিল্প চর্চায় যেন সেই গবেষণার ছাপ থাকে। আমি ভালো পারফর্মারের চেয়ে যেন একজন ভালো আবৃত্তি গবেষক, আবৃত্তি চর্চাকারী, আবৃত্তির রেওয়াজি শিল্পী, শুধু রেওয়াজ করেন শিল্পের জন্য, মানে মঞ্চে উঠে হাউমাউ কাউ করেন না, আগ্রহও নেই আমার, সত্যি সত্যি আমার মঞ্চের খিদেও এখন ততটা নেই। কিন্তু আমার মনে হয় যে যেটুকু পড়লাম, জানলাম, সংকলন করলাম নিজের মধ্যে, সেগুলো এবার একাডেমিক্যালি গুছিয়ে রেখে যেতে চাই। এবং যদি সম্ভব হয় সত্যি সত্যি এই মাটি থেকেই আবৃত্তির একটি, যে কথা বর্ণাও দাবি করছিল, স্নাতকোত্তর এই স্তরের পড়াশুনো শুরু হোক, সিরিয়াস একাডেমিক চর্চাটা শুরু হোক। আমি যদি কখনো কোনো দায়িত্বপূর্ণ পদে গিয়ে সেই কাজটা করবার সুযোগ পাই, আমি প্রায়োরিটি বেসিস এটা করবই। এ আমার মানে কি বলবো, নিজের কাছে করা নিজের প্রতিশ্রুতি। আর সেই দিনকে যদি সেই কাজটা করে উঠতে পারি, আমার মনে হবে আবৃত্তি শিল্পের নিরিখে যে প্রশ্নটা তুমি রেখেছো, 10-এর মধ্যে সম্ভবত 1 নম্বর অর্জন করতে পারলাম, এই খরা কাটিয়ে উঠে 1-এ পৌঁছাতে পারলাম অন্তত। খুব ভালো লাগলো স্যার, তোমার কথা যত শুনি আমার তো শুনতেই ইচ্ছে হয় বারবার, সেই জন্য তোমায় ডাকি। আবারও আমি আশা রাখবো যে তোমায় যতবার ডাকবো আমি পাবো, এবং তোমার এই আশীর্বাদের হাত যেন আমার মাথাতেও থাকে, এটা আমি আশা রাখি। এবং আশা করছি আজকের এই আলোচনা সকলের মন ছুঁয়ে যাবে, মন ছোঁয়ার থেকেও মানে কিছু হলেও শিখতে পারবো। যেমন আমার নিজের মধ্যে অনেকগুলো বোধ ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটা আমি অফ ক্যামেরা স্যারকে বলবো, এখন বলছি না। তো আশা করছি সকলের মধ্যেই এটা হবে। আমরা আবারও ফিরবো নতুন কোনো পর্বের সাথে। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমুদরিয়ার সঙ্গে। এখন শেষ করছি, ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।